উল্টা চোর কোতোয়াল চোর চারটে পাঁচজন যারা অস্ত্র নিয়ে এসেছিল তারা কারা? মমতা ব্যানার্জিকে যখনই বললো যে পার্টিটা করুন তাহলে তখনই ছেড়ে দে মা কেঁদে মাছি হয়ে গেল। এটা মমতার তৈরি করা মমতাইজম বলে এটা। ওরা যে চুরিটা করেছে তার তদন্তের সামনে আসার জন্য ওরা কখন প্রস্তুত থাকবে ওই টাইমটা ভারতের রাষ্ট্রপতির কাছে জানা খুবই মগের মুল্লুক পেয়েছে। এখানটায় নিজে দিন দাহারে চুরি করছে, ডাকাতি করছে, তারপরে মানে উল্টা চোর কোতোয়াল চোর চারটে যেরকম বলে সেরকমই তো এখানটায় ব্যাপার হলো। এই মানুষের আমার আপনার টাকা, পরের টাকা দিয়ে উকিল দাঁড় করিয়ে যে নিজের যে ফেস লস হয়েছে সেইটাকে বাঁচানোর জন্য এটা একটা ঠেকনা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোর্টে তথ্য প্রমাণের ভিত্তিতে চলে। আজকে ইডি বলছে যে তারা ওখান থেকে কিছু সিজ করতে পারে, উল্টে তাদের ল্যাপটপ 2 ঘন্টার জন্য নিয়ে গেছে এই পুলিশ। পাঁচজন যারা অস্ত্র নিয়ে এসেছিল তারা কারা? পুলিশ প্রমাণ দিক। এখানটায় যেহেতু এখানটায় তৃণমূল মামলা করেছে, তৃণমূল একটা এন্টিটি নয়, মমতা ব্যানার্জি এখানটায় গেছিল। তো মমতা ব্যানার্জিকে যখনই বললো যে পার্টিটা করুন তাহলে তখনই ছেড়ে দে মা কেঁদে মাছি হয়ে গেল। তখন বললো না ঠিক আছে, আমরা তাদের প্রশ্ন যেটা সেটা এগোলো এবং যথারীতি এই মামলাটাও না এরাও জানে এটাকে এখানটায় কিছুক্ষণ নিউজে করার জন্য, কিছুটা ডিভিডেন্ড পাওয়ার জন্য এটা করা হয়েছে এবং যথারীতি কোর্ট এটাকে খারিজ করে। কিন্তু তৃণমূল তো বারবার বলেন যে তারা আইন মানেন, তাহলে যে এই ঘটনাটি ঘটলো সেটাকে আইনের ঊর্ধ্বে মানে আইনের ঊর্ধ্বে উঠে একটা ঘটনা ঘটানো নয় কি? তৃণমূল আইন মানে সেটা মমতার তৈরি করা আইন, মমতাইজম বলে এটা। এখানটায় আইনের শাসন চলে না, এখানে শাসকের আইন চলছে, এটা আমাদের বুঝতে হবে। তো তৃণমূলের যারা বৃত্ত আছে তারা এই তৃণমূলের তৈরি করা আইনকে অবশ্যই মেনে চলেন। যেখানটায় রাত্রেবেলায় মহিলাদেরকে পিঠে তৈরি করার জন্য ডাকতে হয়, যেখানটায় এখানটায় ডান্ডা ট্যাক্স চলে, এই আইনগুলো এখানটায় আছে। ভারতীয় ন্যায় সংহিতা যা যা আইন আছে প্রতিটা আইনকে এখানটায় এই রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন উল্লঙ্ঘন করে চলেছে রীতিমতো। এখানটায় আইন তৃণমূল মানে এইটা একটা পাগলেও এর প্রলাপ ছাড়া আর কিছুই না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো নিজেই নথিগুলো নিয়ে গেছেন, তাহলে এটা আইন লঙ্ঘন বা তৃণমূলের কি ক্ষমতার কোনো দম্ভ দেখানো? একদম, তারা ক্ষমতার দম্ভ দেখিয়েই এখানটায় শেখ শাহজাহান, সুফিয়ান, সেলিম এদের কাঁধের ওপর ভর করে এই যে গুন্ডা ক্রিমিনালরা আছে এদের ওপর ভর করে আর কিছু চটি চাটা কতিপয় বিউরোক্র্যাট আইএস আইপিএস আছে এদের ঘাড়ে ভর করে তৃণমূল দলটা এখন টিকে আছে, মানুষকে ভয় দেখে। তাদের দম্ভ উদ্ধত্ত সব সাধারণ মানুষ একদম লুকিয়ে বসে আছে কোমর বেঁধে। এই যে সামনে নির্বাচন আছে, ওদের দম্ভকে কিভাবে চূর্ণ করতে হয় আমরা জানি। রাবণ সব থেকে বেশি অহংকারী ছিল, কিন্তু তাও তাকে রামের হাতে নিহত হতে হয়েছে। এখানেও পশ্চিমবাংলার এই দম্ভ যে এই তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের শেষও সাধারণ মানুষের হাতেই এর নিস্তার হবে। এর আগেও মুখ্যমন্ত্রীকে দেখা গেছে যে কোনো ঘটনা হলে বিজেপিকে টার্গেট করা হয়েছে, এবং এখন যে ঘটনাটা ঘটেছে ইডির বিরুদ্ধে হাইকোর্টে মামলা, তাহলে ইডি একটা তদন্তকারী সংস্থা, তাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করলো। অবশ্যই এখানটাই ইডি কষ্ট দিচ্ছে ওদেরকে। ওরা যে চুরি দুর্নীতি করেছে এটা বলা যাবে না। ওরা বলছে যে ভোট আছে। আমাদের পশ্চিমবাংলায় আপনি দেখুন সারা ভারতবর্ষের কোথাও না কোথাও কোনো ভোট চলছে। তো ওরা বলে দিক এখানটায় কোন সময় ওরা যে চুরিটা করেছে তার তদন্তের সামনে আসার জন্য ওরা কখন প্রস্তুত থাকবে ওই টাইমটা ভারতের রাষ্ট্রপতির কাছে জানাক, এই এজেন্সির হেডগুলোর কাছে জানাক, সেই টাইমে এদেরকে এখানটায় তাহলে করা হোক, এই লেবারেজটি দেওয়া হোক। আসলে কি এখানটায় হুলিগানিজম চলছে, এখানটায় মোল্লাতন্ত্র শরিয়ত কানুন চলছে অলিখিতভাবে। তো শরিয়াতে যারা ওই মুমিন মুফতি আছে তারা যা বলবে তাই চলবে। এখানটায় মমতাই হচ্ছে সেই আমাদের তিনি যা বলবেন তাই চলবে। হাইকোর্টে তো মুখ্যমন্ত্রী রীতিমতো কার্যত ধাক্কা খেলেন, তাহলে সুপ্রিম কোর্টে কি হতে পারে? সুপ্রিম কোর্টে খেলা হবে। এখানকার সুপ্রিম কোর্টে তো ইডি সিবিআই এর জন্য এখানটায় করেছে এবং সেখানে পার্টি করেছে এই চোরেদের যে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড রাজীব কুমার আর মনোজ ভার্মা, এবং যে আমাদের জয়েন্ট চিফ সেক্রেটারি আছে কি চিফ সেক্রেটারি এদেরকেও তো করেছে। আজকে এরাই তো এই মমতা ব্যানার্জিকে প্রোটেক্টেড শিল্ডে রেখে, এমনি তো তার মাথায় খুব লো আইকিউ, হাঁটুতে বুদ্ধি তার, তা না হলে কেউ বলতে পারে একটা রাজ্যের প্রশাসক হিসাবে যে কেউ কিছু না পেলে নাকি ঘুগনি বেচে, সে তার যুব সমাজকে ঘুগনি বেচার কথা বলছে। তো এরকম লো আইকিউ একজন মুখ্যমন্ত্রীকে এই কিছু ওর খাওয়া আইপিএসরা বাঁচিয়ে রেখে দিয়েছে। তো তাদেরকেও এখন সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হবে যে এই যে দিনে দুপুরে ডাকাতিটা করতে সাহায্য করলো, কেন করলো। এর আগে এই আইপ্যাকের ইস্যুতে অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে হায়দ্রাবাদের অফিসগুলোতে
কেন তদন্ত করা হচ্ছে না, শুধুমাত্র বাংলাতে কেন তদন্ত করা যায়? তার মানে কি অভিষেক ব্যানার্জি নিজেই বলে দিচ্ছেন যে হায়দ্রাবাদের অফিসে তদন্ত করলে আরো বড় কিছু পাওয়া যাবে? উনি তদন্তকে বিভ্রান্ত করার জন্য এই সব প্রলাপ বকছে। অভিষেক ব্যানার্জি মানে আমাদের যুবরাজ যে বলছে, ঠিক আছে, সেই যুবরাজের যে এই রাজ সাম্রাজ্য আছে তা কিছুদিনে সাধারণ মানুষ খসিয়ে দেবে, তো সেই ভয়টা অভিষেক ব্যানার্জির আছে। এবং আমার যতদূর মনে হয় যে অভিষেক ব্যানার্জি, আমি জানি না, এটা আমার অনুমান, যে প্রতীক জৈনের ওখানটায় ওই পিন পয়েন্ট জিনিস আছে, ওই তথ্য প্রমাণ আছে। এটা যদি এই তথ্য পেল কি করে? পার্থ চ্যাটার্জির অবৈধ বান্ধবী ফ্ল্যাটের নিচ থেকে যে টাকা বেরোলো, এই তথ্যগুলো বাইরের কেন্দ্রীয় এজেন্সিগুলো পাচ্ছে কোথা থেকে? আমার মনে হয় এখানটায় পারিবারিক কিছু ঝামেলা আছে, সেই জিনিসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে চাইছেন কোনোভাবে? দেখুন, সেটা তো সে আর তার কিছুই বলবে, কিন্তু আমার দূর থেকে মনে হয় যে তাদের মধ্যে আর কতদিন, এমনিতেই তো আর 3-4 মাসের মধ্যে এই সরকারের ভবলীলা সাঙ্গ হতে চলেছে। এখনো তাকে যদি সামনে মুখ না করে, তাহলে আর তার যে যুবরাজ থেকে রাজা হওয়ার স্বপ্ন, সেটা কতদিনে বাস্তব হবে? তিনিও তাই ভাবছেন যে এই সময় যদি একটা কিছু করা যায়, এটা ভাবতে পারে, এটা আমার মনে হচ্ছে। আরেকটি ঘটনা, সেটা হচ্ছে সম্প্রতি কাছে এসআইআর ইস্যু নিয়ে আবার একটা বিতর্ক দেখা দিচ্ছে। এবার বিতর্ক হচ্ছে শুনানি ঘিরে, মানে বিতর্কটা সৃষ্টি করছে কে? শিল্পী মহল, শিল্পী একতা মঞ্চ, সেখানে পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রজিৎ দাশগুপ্ত, একদম প্রথম সারির যারা শিল্পী, তারাই মানে অভিযোগ করছেন যে এসআইআর নাকি নাগরিকদের বিভ্রান্ত বা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এসআইআর নাগরিক বিভ্রান্ত আতঙ্ক যদি সৃষ্টি করতো, তাহলে আজকে 12টা স্টেটে এত সুস্থভাবে এসআইআর প্রক্রিয়া হতো না। এখানটায় তৃণমূল কংগ্রেস বলছে এতজন আত্মহত্যা করেছে, এতজন মারা গেছে, তাই এগুলো কোর্টে যাক। এখানে তো এই ছোট ছোট বিষয় নিয়ে কোর্টে চলে যায়। আমার মতো একজন কাউকে নিয়ে সুপ্রিম কোর্টে গেছে, মানুষের টাকা খরচা করে, কোর্টে ফেসলা হবে। এই সব বিভ্রান্তমূলক কথাবার্তা বলে আজকে এই যে কালকে একতা মঞ্চ, বাংলা একতা মঞ্চর নাম করে কয়েকজন কলাকুশলীরা গেল, তাদের মুখের হাবভাবটা দেখেছে? মানে মনে হচ্ছে চাকরিটা বাঁচানোর জন্য সকালবেলায় রোববার দিনকে ম্যানেজার ডেকেছে এখানটায়, সে ল্যাপটপ খুলে সে এখানটায় বলছে চাপে পড়ে করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই চাপে পড়ে করতে হচ্ছে, তার কারণ যাও বা কাজ এখানটায় আছে, সেই কাজটুকুও তাদের জুটবে না। আর বাইরে তো এখন আমাদের যা অবস্থা, আমরা যা নাম করেছি, বাইরেও আমাদেরকে, বাঙালিদেরকে আর বেশি বিশ্বাস করছে না। এই মমতা ব্যানার্জি যা করে দিয়েছেন, বাঙালিদের বিশ্বাসযোগ্যতা আজকে ভারতবর্ষে তলানিতে ঠেকেছে। তাই কলাকুশলীরা এই এখানটায় যাও বা, তাদের তো একটা মানে ডে টু ডে এক্সপেন্স আছে। একটা মাস গেলে তাদের এই কলাকুশলী থাকার জন্য তাদের একটা গাড়ি চড়তে হবে, ভালো একটু জামা পরতে হবে, এগুলোকে টিকিয়ে রাখার জন্যই, মানে ইচ্ছা না থাকলেও মুখেই বোঝা যাচ্ছে, পরমব্রতর মতো একটা ইচ্ছা না থাকলেও তাকে ওখানটায় গিয়ে এইসব করতে হবে। কিন্তু শিল্পী সমাজ যদি এরকম ভাবে অভিযোগ করে, তাহলে বেশিরভাগ মানুষ তো, সাধারণ মানুষ তো শিল্পীদের পথ অনুসরণ করে, মানে পথকে অনুসরণ করে চলে। এবং শিল্পীদের পথকে অনুসরণ করলে এই শিল্পীদের হাত জোর করে বাংলা সিনেমার পাশে থাকুন, এই কাকুতি মিনতি করতে হতো না। আজকে এরা এদের কাজের মাধ্যমে এই তৃণমূলায়নের সমস্ত শিল্পী, এই যে অরূপ বিশ্বাসের ল্যাজ ধরে এরা তাদের যে শিল্পী সত্তাটাকে আছে সেটাকে যে বন্ধক রেখে দিয়েছে তৃণমূল দলটার কাছে, তার জন্য মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে। তাই ওই ক্যামেরায় থাকে মাঝে মাঝে কিছু, এখানটায় কর্পোরেট আছে, ঘুরপথে টাকা আছে। আমরা দেখেছি এনামুল হকের টাকা আমাদের মহানায়কের সিনেমাতে ব্যবহার হয়েছে। এই জিনিসগুলোর জন্য এদেরকে করতে হয়। কোনো সাধারণ মানুষ এদের সিনেমাও আজকে টিকিট কেটে দেখে না, এই সমস্ত যা যা আছে সেখানটায় দেখে ওটিটি প্ল্যাটফর্মে। এদের কথায় কোনো মানুষ ইচ্ছের একটুকু বিন্দু মাত্র এখানটায় কোনো পরিবর্তন হবে না। রীতিমতো শিল্পী সমাজ অভিযোগ করছেন যে এসআইআর নিয়ে নাকি রাজনীতি হচ্ছে। এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে, আর বাদ বাকি এখানটায় কি নীতি চলছে? এসআইআর রাজনীতির বিষয় নয়। জ্ঞানেশ কুমারকে আমাদের পশ্চিমবাংলা সহ ভারতের মানুষের গট করে প্রণাম করা উচিত, যে আজকে এখানটায় যখন বাইরের থেকে ইনফিলট্রেটর ঢুকে এই রাজ্যের বর্ডার এরিয়া থেকে
জাল নথি করে সারা ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, ভারতবর্ষের আপামর জনসাধারণের যে হকের অধিকার তাদের পেটের ভাত ছিনিয়ে নিচ্ছে, এবং বাইরের যে মোল্লাতন্ত্র এখানটায় র্যাডিক্যালাইজ চিন্তা ভাবনাকে আমাদের ভারতবর্ষে ছড়িয়ে দিয়ে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে, এর বিরুদ্ধে যে করাল ঘাত এখানটায় করেছে, যে এসআইআরটা নামিয়ে সেখানটায় আমরা দেখতে পাচ্ছি কি যে 12 বছরেও বাবা হয়ে যাচ্ছে আর 15 বছরের মায়েরও এতগুলো সন্তান হচ্ছে। এই যে ডিসক্রিপেন্সি গুলো আছে এগুলো তো বের হবে, আর এগুলো বের হচ্ছে বলেই আজকে এই শাসক দলের এত ভয়। তারা এতদিন এদের ভরসাতেই, এদেরকে ভোট ব্যাংক করেই, এই ভুয়ো ভোটারদের ভোট ব্যাংককেই এরা জিতে এসছে। আজকে দেখুন 100-র ওপর বেশি আসন আছে যেখানটায় তৃণমূল যেই মার্জিনে জিতেছে তার থেকে বেশি এসআইআর এর নাম কাটা হয়ে গেছে। কিন্তু এসআইআর তো একটা নাগরিকত্ব সংশোধনের একটা প্রক্রিয়া, তাতে এত ভয় কিছু, মানে এখন তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, শুধুমাত্র শুনানির জন্য ডাকা হচ্ছে, তাতে এত সমস্যা কিসের? শুনানির জন্য যেখানটায় আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের মুখপত্রের মা বয়স 85 ঊর্ধ্ব, হ্যাঁ তাকেও যেতে হয়েছে। হ্যাঁ, তো সব নাগরিককে এখানটায়, যাদের মধ্যে এখানটায় কেউ ফর্ম ভুল করেছে, কেউ 2002 এর নথিতে তার নাম ছিল না, তো আমি যদি চুরি না করি তো আমার এখানটায়, কিংবা আমি যদি কোনো অসৎ উপায় অবলম্বন না করি তো আমার তদন্তের সামনে আসতে তো কোনো বাধা নেই, আমি তো বুক ফুলিয়ে যাব এবং আমার দেওয়া তথ্য প্রমাণ দিয়ে এখানটায় আমি বেরিয়ে আসবো। এটা তো দেশের এখানটায় যে ভুয়ো এই লোকগুলো আছে এদেরকে বার করারই একটা প্রক্রিয়া হচ্ছে। এখানটায় সাধারণ মানুষ, আপনি আপামর যারা শিক্ষিত সমাজ আছে যাদেরকে এখানটায় ম্যানিপুলেট করা যাবে না এইসব পলিটিক্যাল ন্যারেটিভ দিয়ে, তারা কিন্তু সুন্দরভাবে এসআইআর এর কি প্রয়োজনীয়তা আছে এই জিনিসটা নিয়ে সচেতন আছেন এবং তারা এসআইআর এ এখানটায় সাধুবাদ জানাচ্ছে। কাদের প্রবলেম হচ্ছে? যারা এই এসআইআর এর মানে যদি না হতো, এই যে ব্যাংকগুলো এই ঘোস্ট ভোটার্সদেরকে এখানটায় টিকিয়ে রেখে এই যে ভোটগুলো করতো, ওই শুনেছেন যে তার দাদু মারা গেছে কিন্তু প্রতি বছর দাদু ওই ভোটের সময় আসে, ওই টাইমটাই যদি দেখতে পাওয়া যায়। অনেক নেতা বলেছে যে আমার দাদু মারা গেছে কিন্তু তাও দেখি দাদুর নামে এখন ভোট করছে। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে, এক জায়গায় তাদের মৃত মানে অনেক বছর আগে মারা গেছে কিন্তু তারা এখনো ভোট দিয়ে যাচ্ছে। একজনের 46খানা জায়গায় ভোটার কার্ড। আশুতোষ কলেজের, ঠিক আছে, এখানটায় আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেখাচ্ছেন যে আশুতোষ কলেজের যারা ছাত্র আছে তাদেরকে এখানে ভুয়ো ভোটার করে রেখে দিয়েছে। ভবানীপুরের 225 নম্বর বুথের এখানটায় ভুয়ো ভোটার করে রেখে দিয়েছে, তাদের আবার অন্যান্য জায়গাও ভোটিং কার্ড আছে। তো এই ডিসক্রিপেন্সি গুলো কিন্তু এবার ফিল্টার আউট হবে। সঠিক ভোটার এখানটায় আগামী খসড়া লিস্টে আমরা পেতে চলেছি, যাদেরকে দিয়ে এই সাধারণ নির্বাচন সামনে